কিন্তু ফাইনালি নির্বাচনটা হলো 586 দিন পরে। তারপরেও বলা হচ্ছে এটা সংবিধান মোতাবেক হয়েছে। কি হিসাবে? নির্বাচন কি আদৌ সংবিধান মোতাবেক হয়েছে? এত দোহাই ছিল, নির্বাচনের আগে তো কোনো সাংবিধানিক দোহাই ছিল না। কিনা সাইফুল ভাই যেমন বলছেন বিগত 1 মাসে আমরা সীমান্তে কোনো হত্যা দেখিনি। জি, ভালো কথা, কারেক্ট। অ্যাট দ্য সেম টাইম বিগত 1 মাসে আমরা কোনো আন্দোলন দেখিনি দাবি দেওয়া নিয়ে আসা, যেটা ইউনূস সরকার আসার পর থেকে প্রায় 150-200 রকমের আন্দোলন ছিল। সেই আন্দোলনগুলো ইউনূস সরকারের তৈরি নয়, বিগত সরকারের কাছে চাওয়াটা। সেটা কিন্তু ইউনূস সাহেব আসার পর 150-200 আন্দোলন হয়েছে। এখন কোনো আন্দোলন এখন পর্যন্ত আসে নাই। কেন আসে নাই প্রশ্ন রাখলাম। তাহলে ওই আন্দোলনগুলো কারা করেছিল? ব্যক্তির উদ্যোগে আন্দোলন হয় না, দলের উদ্যোগে হয়। সেই দলগুলো কারা? তাহলে কি শুধুমাত্র ইউনূস সরকারের আনস্টেবল করার জন্যই করা হয়েছিল? তাহলে সেই দাবি দাওয়াগুলো এখন নাই কেন? এখন তো নির্বাচিত সরকার আসছে। তখন কিন্তু নির্বাচিত, আজকের যারা নির্বাচিত কিংবা অন্য দলের কেউ বলে নাই তোমরা অনির্বাচিত সরকারের কাছে কেন তোমরা দাবি দেওয়া করছো, সেটাও কেউ বলেনি। কিন্তু ইনফ্যাক্ট কোনো দাবি দেওয়া দেখছি না। এইবার আসেন প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি 2 ধরনের ছিল নির্বাচনের আগে। একটা ছিল দলীয় প্রতিশ্রুতি আর একটা ছিল জাতীয় প্রতিশ্রুতি। দলীয় প্রতিশ্রুতি কোনটা? আমি ফ্যামিলি কার্ড দিব, আমি খাল খনন করব, এগুলো দলীয় প্রতিশ্রুতি। হ্যাঁ, জি। আর জাতীয় প্রতিশ্রুতি ছিল গণভোট হবে, গণভোটের আগে সংবিধান সংস্কার হবে, সংস্কার পরিষদের ওত নিবে, ইত্যাদি ইত্যাদি। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন শুরু করে দিলেন এবং আপনারা বললেন কি ভোটের কালি শুকায় নাই, কিন্তু আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করা শুরু করেছি। এই যে প্রতিশ্রুতি রক্ষা করেছেন, ইয়েস, ভালো কাজ, আমি বলছি না কাজটা মন্দ, কিন্তু আপনার এই কাজের একটা বিরাট বাজেট লাগবে। সেই বাজেটটা নিয়ে কি কোনো আলোচনা হয়েছে আদৌ সংসদে? আপনি ফ্যামিলি কার্ডের টাকাটা দিচ্ছি, আমার কোত্থেকে দিচ্ছে, আলোচনা তো হচ্ছে না। বাজেট তো বিগত সরকার করে গেছে, আলোচনা তো সংসদে হয়ে এখান থেকে কার্টেল করলাম, ওখান থেকে কার্টেল করলাম, আমাদের প্রতিশ্রুতিটা বাস্তবায়ন করি, সেটা কিন্তু হয় নাই। আবার যদি বলেন হয় নাই, হ্যাঁ, না হইলেও কিছু আসে যায় না, কেননা 2/3 মেজরিটি এমন ইটসেলফ এ ভেরি বিগ পাওয়ার। কালকে পার্লামেন্টে এই প্রস্তাব আনার পরেও এটাই অ্যাপ্রুভাল হইতো। আচ্ছা, সে কারণে। আর জাতীয় প্রতিশ্রুতির ব্যাপারে আপনি দেখেন নির্বাচনের আগে আমি কোনো সাংবিধানিক দোহাই পাই নাই কোনো দলের, যারা মাঠে যারা সংস্কার করে নিছে, শুধু বলছে নির্বাচনটা দরকার। একটা বারো কেউ সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন চান নাই। সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন চাইলে সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন নিতেন। কিন্তু যারা সংস্কার পরিষদে ছিলেন, আলোচনার জন্য যাইতেন, সবচেয়ে বড় দল যারা স্টিয়ারিং এ বসা ছিলেন, তারাও এই ইউনূস সরকারের কাছে বলেছিলেন আমরা ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই। ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন কোন সংবিধান মোতাবেক চেয়েছিলেন? একবারও কি প্রশ্ন করেছে? কোন সংবিধানে বলা ছিল? সংবিধানে বলা ছিল সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে। কিন্তু ফাইনালি নির্বাচনটা হলো 586 দিন পরে। তারপরেও বলা হচ্ছে এটা সংবিধান মোতাবেক হয়েছে। কি হিসাবে? নির্বাচন কি আদৌ সংবিধান মোতাবেক হয়েছে? এত দোহাই ছিল, নির্বাচনের আগে তো কোনো সাংবিধানিক দোহাই ছিল না। এরপরে আসেন ফ্যামিলি কার্ড, যে কথাটা আপনি বলতেছিলেন। ফ্যামিলি কার্ড ভালো উদ্যোগ, মাস শেষে যদি আমার 1000 টাকা পাই, এটা যত ছোট অ্যামাউন্টই হোক, কাজটা ভালো। কিন্তু এটা কি কোনো কর্মসংস্থান তৈরি হচ্ছে? এটা কি কোনো বেকারত্ব দূর হবে? নো। বরং আমি একটা সুপারিশ দিচ্ছি। সেই সুপারিশটা কি? আপনি 10,000 কোটি টাকা পার মান্থ লাগবে। আপনি 1 লাখ লোকের কার্ড দিলে 25 কোটি টাকা লাগে। আপনি যদি বরং আমরা যদি ওইখানে যাই, দেশটা হতদরিদ্র পরিবারে 2,500 টাকা দিয়ে খাওয়া দাওয়ার পরে শেষ, সেটা না করে আপনি চিন্তা করেন তো যে 1 লক্ষ লোকের যদি আমি 2,500 টাকা করে দেই, তাহলে 25 কোটি টাকা লাগে। আর পার হেড 2.5 লাখ টাকা ব্যয় করলে আমি কত লোক দেশে বিদেশে পাঠাইতে পারি? আমি যদি এই চিন্তাটা করি যে আমি সুন্দর সরকারি উদ্যোগে ট্রেনিং দিয়া গ্রিল মিস্ত্রি বানাবো, অথবা ওয়েল্ডার বানাবো, নার্স বানাবো মেয়েদের ক্ষেত্রে, এবং তাদেরকে যদি আমরা হাত পা ধরে বহির্বিশ্বের সাথে যোগাযোগ করে বিদেশে পাঠাইতে পারি ওই টাকা দিয়েই, তাহলে হতদরিদ্র পরিবার একবার আমার সব না হোক যাই পাঠাইতে পারি, ফরেন রেমিটেন্স আসবে, কর্মসংস্থান হবে, একটা ফ্যামিলি সচ্ছল হবে, এবং আমরা বেকারত্ব দূর করতে পারবো। সেটা না করে আমার এই যে রিলিফ টাইপের 2,500 টাকা করে আমি দিব, এটা কোথায় যাচ্ছে? আমি দেশটা নিচ্ছি কোথায়? প্লাস সেই টাকাটা কোথায়? সংসদে আপনাকে আলোচনা করতে হবে। এটা তো বাজেটটা তো কম না, পার মান্থ 10,000 কোটি, বছরে লাগবে 1,20,000 কোটি অন 6th অফ দ্য বাজেট। সুতরাং এই আলোচনা, এই যে সংসদকে পাশ কাটিয়ে যাওয়া মানের, এটার কারণটা হলো 2/3 মেজরিটি। আচ্ছা, once you got the 2/3 মেজরিটি, আপনি সব আইনের ঊর্ধ্বে। ওকে, আমরা এই 2/3 মেজরিটি এবং ফ্যামিলি কার্ডের টাকা কোত্থেকে আসবে, সংসদে আলোচনা হবে কিনা, বাজেটে কিভাবে এটা সংযুক্ত করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছে একটু পরেই। মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক, রয়েছেন সাইফুল হক সাধারণ সম্পাদক বিপ্লবী
ওয়ার্কার্স পার্টি এবং রয়েছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, রাজনীতি বিশ্লেষক। আমি একটু মাসুদ কামাল ভাইয়ের কাছে যেতে চাই। মাসুদ কামাল ভাই, আলোচনার ভিতরে কয়েকটি পয়েন্ট এসছে, এটি নিয়ে একটু আলোচনা করে তারপর আমরা পরের পয়েন্টে যেতে চাই। সেটি হচ্ছে যে বিএনপির 1 মাসে কোনো আন্দোলন হয়নি, যেটি ইন্টেরিয়ামের সময় কতটি 200, 100, 300 এরকম গুনে গুনে রাখা হচ্ছিল, অনেক আন্দোলন, এরকম একটি কথা বলেছেন আপনার আবু হেনা রাজ্জাকি ভাই। এবং আরেকটি প্রশ্ন তুলেছেন যে এই যে ফ্যামিলি কার্ডটি দেওয়া হচ্ছে, এই ফ্যামিলি কার্ডের অর্থ সংস্থান থেকে হবে, বাজেট তো হয়নি, আসলে কি নতুন বাজেট না হলে সংসদে আলোচনা ছাড়াও এটা কোনো প্রক্রিয়ার ভিতর দিয়ে করা যায় কিনা? আন্দোলনের ব্যাপারটা কি এটা আমি বলি আপনাকে। জি প্লিজ। মানুষ এই যে মানে এই একটা কথা আছে না যে বিড়াল মাটি নরম পাইলেই সেখানে সে তার কাজটা করে আর কি। তো যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যারা আন্দোলন করেছে তারা কিন্তু মনে করেছিল যে ওই সময় একটা আবহাওয়া ছিল যে এরা বৈষম্য বিরোধী আন্দোলন করে জিতেছে, তারা ক্ষমতা এসেছে, অতএব যত বৈষম্য আছে, যত দাবি দাওয়া আছে সব বোধহয় এই সময় পূরণ করা যাবে। এই জন্য কে কার আগে মাঠে নামবে এটা নিয়ে একটা চাপ ছিল, সবাই মাঠে নেমেছে। একদম শুরুর দিন থেকে তারা আরম্ভ করছে। এই আন্দোলনগুলো একদম যে লজিক্যাল ছিল না তাও না, অনেক লজিক্যাল আন্দোলন ছিল ছিল কিন্তু সরকার সেগুলো তার মতো কিছু পূরণ করেছে, কিছু আশ্বাস দিয়েছে, কিছু কিছু করেছে। আর এই সময় যেটা হয়েছে, এখন যেটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, এখন ওই সময় তারা যারা আন্দোলন করতো তারা কিন্তু অনেকের সঙ্গে প্রথমে যোগাযোগ করছে, যোগাযোগ করে কোনো সাড়া পায় নাই, সাড়া না পেয়ে মাঠে নেমেছে। এখন কিন্তু এরই মধ্যে এরা অনেকে যোগাযোগ করতেছে, পলিটিক্যাল লিডার তো এরা কিন্তু সবসময় একটা মানে সান্ত্বনা মানে শোনা, যারা দেখতেছি হয়ে ইন্টারনালি চেষ্টা করছে, কটা দিন ওয়েট করেন করবো, এই সমস্ত কারণে আন্দোলনগুলো হচ্ছে না। তার মানে আন্দোলন হবে না আমি এটা মনে করি না। 6 মাস যে এটা দেন, প্রচুর আন্দোলন আসবে এখানে। মানে এগুলি দাবি দেওয়াগুলি লজিক্যালি, মানে শুনেন ভাই, গরিব তো আমরা, মানুষ হিসেবে আমরা গরিব, আমাদের সংসার তো এমনি চলে না, তার মধ্যে এই সমস্ত প্রবলেমগুলো থাকলে তারা তো আসবেই আন্দোলন নিয়ে। এটা হলো একটা দিক। আর দ্বিতীয় যে দিকটা, ওটা আপনি কি বললেন? দ্বিতীয় দিকটা আমি বলছিলাম বাজেট করতে, বাজেটটা ফ্যামিলি কার্ডের করতে ওনারা তো আসলে এখনই সবাইকে দিচ্ছে না, পাইলট সিস্টেম করেছে। এটাই 37,000, 38,000, এটা এমন কোনো বড় টাকা না, এর মধ্যে বাজেট চলে আসবে আর তো 2-3 মাস মাত্র। এবং যেটা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর খাতে যে বরাদ্দ ছিল সেখান থেকে এটা পেয়ে যাবে তারা আগামী। তার আওয়ামী লীগ আমলে কিন্তু অনেক এই ধরনের আপনার জনহিতকর অনেক মানে জনতুষ্টিমূলক প্রজেক্ট কিন্তু অনেক ছিল, অন্য সময় ছিল। হ্যাঁ, অন্য সময় আওয়ামী লীগ আমলে অনেক বেশি ছিল, যেমন বিধবা ভাতা, তারপরে আপনার বয়স্ক ভাতা, এগুলো ছিল। শেষ পর্যন্ত সেগুলো কোথায় যে জমা হতো, মেম্বারের মায় পাইতো না কে পাইতো, এটা তো পরে আলাপ, কিন্তু সরকারের কাছ থেকে টাকাটা যাইতো, তাই না? ওটাও যদি তারা ঠিকঠাক মতো হ্যান্ডেল করে তাহলে অনেক কিছু চলে আসবে এখানে। আমি মনে করি এটা কোনো প্রবলেম না। কিন্তু আপনি যে মূল যে পয়েন্টটা ছিল, মূল পয়েন্ট একটু বলি, যে এই সরকারের 1 মাসে যদি আমরা হিসেব করতে বসি, 1 মাসে তারা কি কি ভালো পেরেছে, কি কি ভালো পারেনি, আমার মনে হয় এই জায়গায় যদি আলোচনা থাকেন তাহলে আমাদের মানে আমার হয় আমরা একটু মানে কথা বলতে পারি। হ্যাঁ, যেমন ধরেন এই সরকার প্রথম যে মানে আমি মনে করি যেটা ব্লান্ডার করছে, একদম ব্লান্ডার মানে কি, এমন কিছু কাজ করছে যেখানে কোনো জবাব নাই, এবং তারা জবাব দেয়ও নাই। এতদিন হয়ে গেল তারা কোনো জবাব দেয় নাই। নাম্বার 1 প্রশ্ন ছিল যে হোয়াই খলিলুর রহমান, এর কোনো জবাব তাদের কাছে নাই। এবং এইটা জবাব না দেওয়ার মাধ্যমে তারা কিন্তু একটা সন্দেহ মানুষের মধ্যে ঢুকাই দিছে যে এই নির্বাচনটা ছিল একটা আন্ডারস্ট্যান্ডিং এর নির্বাচন। এটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু এই সন্দেহ ঢুকে গেছে। প্রথম দিন প্রশ্ন করছে, যখন সে প্রশ্নের কোনো উত্তর পায় নাই তখন মানুষ যার যার মতো করে সন্দেহ করছে। এবং এটাই হয়, কিন্তু যখন আপনি উত্তর না পাবেন তখন মনে করেন আপনি অন্ধকার রাস্তাতে হাঁটতেছেন, হঠাৎ করে একটা আওয়াজ হলো, এখন আপনি যদি উত্তর না পান যে কিসের আওয়াজ, ডাল ভাঙলো নাকি কেউ আচার খেলো না কি হইলো, যদি আপনি উত্তর পান তাহলে আপনি জেনে গেলেন। যদি উত্তরটা না পান তাহলে কিন্তু আপনি জিন ভূত অনেক কিছু এনে আপনি হাজির করবেন, কিন্তু উত্তর কিন্তু আমরা কেউ পাই নাই। এবং একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, তাদের কিন্তু দায়িত্ব ছিল জনগণকে ইনফর্ম করা যে হোয়াই খলিলুর রহমান। এটার মাধ্যমে কি হয়েছে, নির্বাচনটাকে তারা প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, যে নির্বাচনকালীন যে সরকার যা নাকি নিজেদেরকে নির্দলীয় দাবি করেছে, সেই সরকারের একজন লোককে যদি আপনি ইমিডিয়েট পরের গভর্নমেন্ট যদি তার মন্ত্রিসভায় নেয় তাহলে প্রমাণ হয় যে ওরা এদের পক্ষে কাজ করছে। 1 নম্বর। 2 নম্বর হলো
তাদের আমি নেগেটিভ গুলি বলি, পজিটিভ গুলি তো আগে এতক্ষণ আলাপই হলো। নেগেটিভ গুলি সেটা হলো আপনার এই স্থানীয় সরকার, বিভিন্ন সিটি কর্পোরেশনের যে দলীয় লোককে প্রশাসক নিয়োগ করা, এটা মারাত্মক ভুল করছে। এটা তার জন্য বুমেরাং হবে। কিভাবে বুমেরাং কিভাবে? যেমন ধরেন ওনারা হয়তো ভেবেছে যে এই লোকগুলিকে আমি আবার ইলেকশনে পাশ করে নিয়ে আসবো, তাই কি? এই লোকগুলি ইলেকশনে পাশ করে আসবে এটা কিন্তু ভাবে নাই। পাশ করিয়ে নিয়ে আসবো, যখন আপনি নিয়ে আসার কথা ভাবেন, তার মানে কি আপনি এখানে একটা ঝামেলা করবেন, ওটা আর ইলেকশন থাকবে না। আর এরা এরা আসতে পারবে এটা মনে করেন না। কারণ টাইম বলি আপনাকে, যেমন ধরেন একজন লোক যাকে আপনি আজকে প্রশাসক হিসেবে নিয়োগ করলেন, তার তো কিছু ভোট ব্যাংক আছে, কিন্তু সে যখন 6 মাস এখানে থেকে যাবে, 6 মাস পরে যখন ইলেকশন করবেন, এই 6 মাসে তার ভোট জাস্ট অর্ধেক হয়ে যাবে। এবং তাকে তখন পাশ করে আনতে গেলে গভর্নমেন্টকে আবার ইঞ্জিনিয়ারিং করতে হবে। সেই নির্বাচন কিন্তু আপনার মনে আছে আওয়ামী লীগ আমলে প্রথম ক্ষমতায় আসার পর তারা একটা সিটি কর্পোরেশন নির্বাচন দিয়েছে। জি, 2013 সালের শেষের দিকে খেয়াল আছে? 6টাতে কিন্তু বিএনপি জিতছিল, 5 সিটি, 5টাতে বিএনপি জিতছিল। এবং জেতার পর আওয়ামী লীগ বিচারে নির্বাচন তো হচ্ছে না, এইটা তাদের মধ্যে নানা রকম ক্যারিকেচার শুরু হয়ে গেল। নির্বাচন ছাড়া, ভোট ছাড়া কেমনে কেটে ক্ষমতায় থাকা যায়। এই বিএনপি কিন্তু ওই পথে হাঁটতেছে, একদম ওই পথে হাঁটতেছে। এবং তারা যে দলীয়করণটাকে সর্বব্যাপী করতে চাচ্ছি, সরি টু সে, আমি এটা বলতে চাই নাই, কিন্তু নতুন সরকার তবু বলি, তারা যে দলীয়করণটাকে সর্বব্যাপী করতে চাচ্ছে, তার সর্বশেষ উদাহরণ হলো এই বিশ্ববিদ্যালয়গুলিতে দলীয় ভিসি নিয়োগ করা। ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের একটা নিয়ম আছে। এখানে প্রফেসর, এখানে যারা টিচার আছেন, যারা সিন্ডিকেট মেম্বার আছেন, সিনেট মেম্বার আছেন, এদের মাধ্যমে ভিসি নির্বাচিত হয় ঢাকা ইউনিভার্সিটি। তারপরে 3টা প্রফেসর যায় রাষ্ট্রপতির কাছে। মিলন ভাই কেন করবেন এটা? শিক্ষামন্ত্রী কেন নিয়োগ করবেন? মানে কি আমার দলের এই লোকটাকে নিয়োগ করতে হবে, তার লাভটা, ডিফারেন্সটা কি? তাহলে শেখ হাসিনার সরকার, অন্তর্বর্তীকালে ডক্টর ইউনূসের সরকার আর তারেক রহমানের সরকারের মধ্যে পার্থক্যটা কোথায়? এটা দেখার জন্য তো আমরা তাকে ভোট দেইনি ভাই। ওকে, আমরা আরো একটু আলোচনা করব। বিশেষ করে আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই, আমরা এরপরে একটু উত্তরটা জানবো। গত 1 সপ্তাহ আগে আপনি এই টকশোতে বলেছিলেন যে জামাত ডেপুটি স্পিকার নিবে, আপনি লিখে রাখেন, কিন্তু জামাত নেয়নি। এটা আপনার উত্তর জানতে চাবো। সাইফুল হক ভাই, আপনার কাছে একটু জানতে চাই, অনেকগুলো বিষয় তো কথা বললেন আপনি, আপনার বক্তব্যের একেবারে শেষ জায়গায় যে একটা কথা বললেন, যেটা হচ্ছে বিএনপি জুলাই সনদে পজিটিভ, বিএনপি জুলাই সনদ হয়তো বাস্তবায়ন করবে, কিন্তু স্পষ্ট করতে পারেনি। স্পষ্ট যে করতে পারেনি, এটা তার পলিসি নাকি অজ্ঞতা, 1। এবং 2 নম্বর হচ্ছে বিএনপি কি জুলাই সনদ এক্সিকিউট প্রচলিত সংবিধানের ভেতর থেকে করার চেষ্টা করতে পারে কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম হচ্ছে যে আমি প্রথম যেটা বলেছি যে পাবলিকলি বা অফিসিয়ালি বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে না। একদম, মানে করাটা যেটা বললাম বিপজ্জনক, আত্মঘাতী এবং ভুল চিন্তা হবে। 1, পাবলিকলি এটা মানুষ এটাকে অন্যভাবে নেবে। 2 হলো তারা তো এটার উদ্যোক্তা, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সিগনেটারিজ। ইভেন গণভোটের পক্ষেও তারা অফিসিয়ালি তারা ক্যাম্পেইন করেছেন, তাই না? তো তারপরে যে এবং এগুলো ছিল 12ই ফেব্রুয়ারি যে ইলেকশন হতে পেরেছে, এই অনেকগুলো ব্যাপারে রাজনৈতিক বোঝাপড়ার প্রেক্ষিতে 12ই ফেব্রুয়ারি ইলেকশনটা সম্ভব হয়েছে। এইসব ব্যাপারগুলো যদি কনসেনসাস না আসতো, প্রবাবলি 12ই ফেব্রুয়ারি ইলেকশনটা হয়তো পাওয়া যেত না। আচ্ছা, এই অ্যাসপেক্টটা বিবেচনার মধ্যে আচ্ছা নেওয়া দরকার। আচ্ছা, এর সঙ্গে অনেকগুলো 1, 2, 3, 4 আছে। দিজ আর দ্য পয়েন্টস টু বি অ্যাগ্রিড। তারপরে নেক্সট কোর্স হচ্ছে এটা। তো এগুলো মোটামুটি ইতিমধ্যেই পলিটিক্যাল স্ফেয়ারে বা আপনাদের মিডিয়াতেও কিছু টুকটাক খুব মেইন স্ট্রিম না হলেও আলোচনা আসছে। 1। সেকেন্ড হলো যেটা আপনি বললেন, হ্যাঁ, বিএনপির মধ্যে যখন ইলেকশন হয়েছে, ভাই একটা কথা বললেন না, যখন 200-র উপরে যখন বিএনপির এখন, তখন এই আসনটাই তো বিএনপির মধ্যে এক ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্ম দেয়। এটা শুধু বিএনপির জন্য, বিএনপির জায়গায় যদি অন্য কোনো দল হতো, কি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি হতো, তাহলে হয়তো একই ধরনের ঘটনা হতে পারত। তো এটা একটা বিষয়। কিন্তু আমি মনে হয় যে যেটা আপনি বললেন, আপনার প্রশ্নের উত্তরে কিছুটা প্রশ্নের মধ্যে উত্তর আছে। বিএনপির সংবিধানের এখনো কিছুটা দোলা চলে আছে বলে আমার ধারণা। কিছুটা বিএনপি এই সংবিধানের মধ্যে 1। 2 হলো যে যেহেতু কনস্টিটিউশন পার্লামেন্ট এখন ফর্ম হয়েছে,
সেই পার্লামেন্টের মধ্যে যেটা বললাম, বিএনপি প্রবাবলি ওই পথেই যাওয়ার সম্ভাবনা হচ্ছে বেশি, যে তারা ওই বিলগুলোকে, যেসব ব্যাপারে আমরা 31 দফায় একমত হয়েছি বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কি গণতন্ত্র মঞ্চ বা যুগপথের, প্লাস জুলাই সনদের অনেকগুলো প্রশ্ন যেখানে ব্রডলি আমাদের একটা কনসেনসাস আছে, আমার ধারণা বিএনপি একে একে এগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন। এবং আমি এখনো আমি ওরকম কোনো বলতে নেতিবাচক আমি চিন্তা এখনো করতে চাই না। বিএনপি এখনই মনে করি ইতিবাচকভাবেই তারা চিন্তাটা করছেন, কারণ পুরনো জমানায় তো কেউ আর আসলে ফিরতে চান না। তো সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে তারা এটাকে হাজির করবেন। তো প্রবলেমটা হবে জুলাই সনদে, যেখানে আপনি আবার ওর মধ্যে আছে যে 180 দিন এই পার্লামেন্টের ডুয়াল রোল, একদিকে এটা 180 কর্মদিবস। সাধারণ এটা আইন প্রণয়নী প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কাজ করবে, আবার 180 দিনের জন্য এটা একটা কনস্টিটিউশনাল একটা বডি হিসাবে এর একটা কনস্টিটিউশন পাওয়ার নিয়ে এই পার্লামেন্টটা কাজ করবে। তো এটা কিন্তু এটাও এক ধরনের আমি যখন এই আদেশ বা অধ্যাদেশ এটা নিয়ে হতো, ধরেন এখন কোর্টে তো যে কোনো নাগরিক যেতে পারে, কিন্তু রাজনীতিকরা যখন একমত হন, রাজনীতিকরা যখন কোনো জিনিসে সমঝোতা করেন, সবসময় আইনগত জায়গায় তারা বিবেচনা করেন না, তারা বিবেচনা করেন পরিস্থিতি, কনসেনসাস, একটা পলিটিক্যাল ক্রাইসিস কিভাবে এগোনো যায়, পরবর্তী ট্রানজিশনে কিভাবে আমরা যেতে পারি। আমি সেই জায়গাটা মনে করি বিএনপির দিক থেকে এটা একটা বড় ধরনের অব্লিগেশন আছে। এই অব্লিগেশনকে বিএনপিকে জনবদ্ধ করে, জনগ্রাহ্য করে বোঝা যায় এরকম ভাষা, ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। আদারওয়াইজ বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে কিনা এই দায়টা বিএনপির পক্ষে নিয়ে খুব বেশি দূর যাওয়াটা কিন্তু বেশ কঠিন হবে আর কি, বেশ কঠিন হবে। ফলে সংবিধানে তারা চেষ্টা করবেন, কিন্তু ওটার একটা উত্তর লাগবে। জি, জুলাই সনদের, হ্যাঁ, আপনি 2 মাস সময় নেন পার্লামেন্টে, আপনি ধরেন গোটা আগামী 1 মাস, 29 মার্চ থেকে এপ্রিলের 30 পর্যন্ত আমি শুনছি 1 মাস চলবে। আপনি পুরো 1 মাস আপনি আলোচনা করেন, আলোচনা করে তো বলতে হবে। কিন্তু বিএনপি একটা ফাঁকও রেখেছে, একটা সুযোগ রেখেছে যে পার্লামেন্টে আলোচনা করে যদি আমরা একমত হতে পারি, তখন এটা যে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, সভা হিসেবে কাজ করবে, এটা বিল আকারে আইন হয়ে যখন এটা সংবিধানে যুক্ত হবে, তখন প্রয়োজন বোধে আমরা শপথ গ্রহণ করব, আমরা দ্বিতীয়বার শপথ গ্রহণ করব। এই অ্যাক্সেস বিএনপির জন্য কিন্তু আছে, এবং আমার ধারণা বিএনপিকে হয়তো ওই পথেই যাওয়ার প্রয়োজন হবে। এর অন্যথা হলে এর রাজনৈতিকভাবে মনে হয় বড় ধরনের মাসুলের জায়গা হয়তো আমাদের জন্য আসতে পারে। এটা বিএনপির একার জন্য না, এটা অনেকের জন্য বড়